ঘুম থেকে ওঠার পরে সব বউদের একটাই টেনশন, আজকে কি রান্না হবে। আমার সাথে কে কে একমত আছেন? আমার তো এটাই হয়। আজকে 22 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তারপরও আমার একটাই টেনশন, আজকে কি রান্না হবে, এখন কি রান্না হবে, তখন কি রান্না হবে, এই নিয়েই চিন্তা করতে করতেই আমার দিন পার। আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বললাম তো আগেই যে নারীদের একটাই চিন্তা, আজকে কি রান্না হবে। এটা মনে হয় সব নারীদের ক্ষেত্রেই হয় যে কি রান্না হবে। রাত্রে করলে সকালে কি রান্না হবে সেই টেনশন করতে করতে রাতে ঘুমটাই হয় না। সকাল হলে দুপুরে কি রান্না হবে, দুপুর হলে রাতে কি রান্না হবে, এই টেনশন করতে করতেই কিন্তু আমরা শেষ। তো সেই চিন্তা করতে করতেই চলে আসলাম সামনের বারান্দায়। দেখলাম যে আমার করল্লা তো পেকে একেবারে অবস্থা খারাপ, করল্লা ছেঁড়া হচ্ছে না। তো ভাবলাম করল্লা এখান থেকে ছিঁড়ি, যেহেতু পেকেই গেছে এখান থেকে করল্লা যেগুলো নেওয়া যায় সেগুলো করি। করল্লা ভাজি করি, একটু আলু বেশি দিয়ে, একটু দেশি আলু দিয়ে করল্লাটা ভাজি করব। আর বাসায় কিছু করল্লা আছে, তো সব কিছু মিলিয়ে ভাজি করলে হয়ে যাবে। শীতকালীন রান্নাবান্না তো থাকবেই। শীতকালীন আজকে লাল শাক দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল বলে কথা, শীতকালের বাজার, শীতকালের রান্নাবান্না সব কিছুই আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমার পছন্দের ঋতুটাই হচ্ছে শীতকাল। আমার সাথে আপনাদের কার কার মিলে গেছে একটু জানাবেন। আমার গরমের দিন একদমই সহ্য হয় না, কারণ গরমের দিনে শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আর শীতকালে আমার মনে হয় যে সব কিছুতেই শান্তি, খেয়ে শান্তি, ঘুরে শান্তি, কাজ করে শান্তি, সব দিক থেকে আমার ভালো লাগে। তো এখান থেকে করল্লাটা ছিললাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আরও বেশ কিছু করল্লা আছে, সেগুলো বড় হয়নি, সেজন্য এগুলো রেখে দিলাম। আর এইখান থেকে এই কটা নিলাম, আর কিছু বাসায় আছে তা দিয়ে ছোটো ছোটো আলু, মানে যে দেশি আলুগুলো লাল লাল, সেই আলু দিয়ে একটা করল্লা ভাজি করব। তো চলুন, তো রান্নাবান্নায় চলে আসার পরে আমি এখানে দেখাচ্ছি আজকে আমি করলা ভাজি করব আলু দিয়ে, আমি যেভাবে করলা ভাজি করি আর কি। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, করলা একসাথেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে। করলা সবসময় অল্প নাড়তে হয়, করলা বেশি নাড়তে হয় না, বেশি নাড়লে করলা তিতা হয়ে যায়। আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আর সবসময় তেলের উপরে একবার এভাবে সব ছেড়ে দিবেন, এর ফলে হয় কি করলাটা তিতা হয় না। আর আমার হাতের করলা যেই খেয়েছে সবাই বলেছে, প্রশংসা করেছে যে করলাটা মজা হয়। তো আলুটা আমি একটু দেই, কারণ আমার বাসায় আলুটা পছন্দ করে, বাচ্চারা খেতে চায় না শুধু করলা ভাজি। আপনারা যারা আলু দিতে না চান তারা দিবেন না, কিন্তু এভাবে আলু দিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয় খেতে। তো এটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে নেড়ে চেড়ে আমি করলাটা ভাজি করে নিব। আর আমি কিন্তু একবারে ভাজা ভাজা করি না কখনো, একটু এরকম সবুজ সবুজ কালার থাকলে আমি নামিয়ে নেই। তো এই হচ্ছে লাল শাক। আজকে লাল শাকের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে শিং মাছ দিয়ে লাল শাকের একটা খুব সুন্দর রেসিপি। এটা আমাদের বাসায় তো শীতকালে শিং মাছ থাকবেই, আর শিং মাছ থাকলে এরকম লাল শাক, কিন্তু আমি আসলে বর্ষাকালে লাল শাক খাই না, আমি শীতকালেই লাল শাকটা খাই। আর এই দিক থেকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। আর যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে চান সেটা তো ভালো লাগেই, কিন্তু এইভাবে শিং মাছ দিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি শাক রান্না করলে রসুন বাটাটা একটু বেশি দেই, আমার কাছে টেস্টি লাগে। আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি। আমি এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন। আমি লাল মরিচের গুঁড়োটা একটু সামান্য বেশি দিয়েছি, যেহেতু শাক রান্না, তো শাক রান্না করলে কিন্তু কালারটাও শুষে নেয় আর ঝালটাও থাকে না, সেই জন্য আমি সেটা বুঝে দিয়েছি। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ শাক রান্না করলে কিন্তু লবণটা বেশি হয়ে যায়, কারণ শাক যেহেতু কমে যায়। তো অল্প দিবেন, দরকার হয়ে লাস্টে আবার দিবেন। আর লাল শাক রান্না করলে কিন্তু ঢেকে রান্না করতে হয় না, আমার কাছে মনে হয় আর কি। ঢেকে রান্না করলে মনে হয় লালটা সব চলে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তারপরও আজকে আমি কেন জানি ভুলে একটু দিয়েই দিলাম ঢাকনাটা, ওই যে অভ্যাস বলে কথা, সবসময় ঢেকে রান্না করি, কিন্তু আসলে দিবেন না। তারপরেও কিন্তু আমার লাল শাকটা কিন্তু অনেক সুন্দর লাল হয়েছিল, আমি প্রথমবার শুধু দিয়েছিলাম ভুলে,
আপনারা কেউ দিবেন না, আমি লাল শাক রান্না করলে কখনো দেই না। আর এদিক থেকে শিং মাছটা আগে থেকে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম। আপনারা চাইলে ভেজে দিতে পারেন কিংবা আপনারা মশলার সাথে আগে কষিয়ে তারপর শাক দিতে পারেন। এটা আসলে যার যার বাসায় যেভাবে খায় সেভাবেই সে রান্না করে, আর সেই রান্নাটা তাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমরা খুশি, তাই না? আমার প্রিয় মানুষজন যদি রান্না খেয়ে ভালো বলে, এর থেকে কিন্তু খুশি আর কিছুতেই হয় না। সারাদিন পরিশ্রমটা যেন একটাতেই শান্তি হয়ে যায় যখন বাসার ফ্যামিলি সবাই বলে রান্নাটা অনেক মজা হয়েছে। আমার ফ্যামিলির যেভাবে টেস্ট, রুচি, যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই রান্না করি। তো রান্না দেখে আবার কেউ বাজে কমেন্টস করবেন না যে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করেছি, কারণ এভাবেই পছন্দ করে আমার বাসায়, এজন্য আমি এভাবেই করি। আর যদি ভেজে রান্না করতাম তাহলে বলতো শিং মাছটা ভেজে রান্না করলে কিছুই থাকে না, মানে শুকনো হয়ে যায়, খাওয়া যায় না, খেতে ভালো লাগে না। তো আমি ওইটা মাথায় রেখেই কিন্তু আমি রান্নাবান্না করি। আর এদিক থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা না দিলে তো শীতকালে রান্নাবান্না এন্ডিংটাই ভালো হবে না, তাই না? শীতকাল বলে কথা, শীতকালে আসলে আমার মনটাই ফুরফুরে হয়ে যায়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারা কারা এইভাবে খান সেটাও বলবেন। আর বিকেলবেলা এখানে কিছু আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে আপনারা কি ডাল বলেন কমেন্টস করে জানাবেন। এটা আমাদের এখানে অ্যাঙ্কর ডাল বলে। অ্যাঙ্কর ডাল আর এখানে পোলার চাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল দিয়ে এখন পেঁয়াজও বলেন, বড়া বলেন, যেটাই বলেন না কেন আমি এখন তৈরি করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা, হলুদের গুঁড়ো, আর দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ। আপনারা কাঁচামরিচটা দিবেন, যেহেতু রাইসুল খাবে সেজন্য আমি আর কাঁচামরিচটি দেইনি। আবার যদি ব্লেন্ড করে দিতাম তাহলে আবার দেওয়া যেত, কিন্তু সেটা তো করতে ভুলে গেছি। সেজন্য এখানে এখন আমি ভেজে নিচ্ছি, বিকালবেলা মুড়ির সাথে চায়ের সাথে খাবে। আর আমি কিন্তু বড়া দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম বড়া হলে কিন্তু আমার আর কিছুই লাগে না। কাদের কাদের এরকম বড়া দিয়ে ভাত খেতে পছন্দ কমেন্টস করে জানাবেন। আমার বাসায় আমার খুব ভালো লাগে, আর রাইসুলও আমার সাথে খায়। আর বিকেলবেলা তো এরকম একটু ভাজাভুজি শীতকালে যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। ওই যে বললাম শীতকাল বলে কথা, শীতকালে আসলে সব কিছুই ভালো লাগে। গরমের দিন কিন্তু মনে হয় কিভাবে অল্প কিছু খেয়ে কিভাবে পেট ঠান্ডা করার জিনিস খেয়ে শান্ত থাকা যায়। আর শীতকালে যত ভাজা পোড়া স্পাইসি খাবার, তেলে ভাজা, এগুলো কিন্তু ভালো লাগে খেতে। আর অবশ্যই বড়াটা অল্প আঁচে কিন্তু উল্টে পাল্টে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মচমচে হবে। আর যেহেতু আমি এখানে পোলার চালটা দিয়েছি, আমার এক্সট্রা করে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে হয়নি, এটা এমনিতেই ক্রিস্পি হবে। আর একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। আর এই যে ডালের মিশ্রণটা, এটা দিয়ে কিন্তু আপনারা চাপটি বানিয়ে খেতে পারেন। একই ডো দিয়ে কিন্তু, মানে একই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে খেতে পারেন। তা আমি আজকে আর চাপটিটা করব না, কখনো যদি আপনার চাপটিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু কিছুই দিতে হয় না, শুধু অল্প একটু পানি দিয়ে কিন্তু চাপটির আকার করে নেওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।